সো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্যাক। আমাদের কাঙ্ক্ষিত একটি সাবজেক্ট, অলরেডি একটি সেন্টেন্স আমি লিখেছি অ্যাক্টিভ মুডে। সেটি হলো দেয়ার আর লটস অফ থিংস টু ডু। ওকে, দেয়ার আর লটস অফ থিংস টু ডু। খুব মনোযোগ সহকারে আমার এই অ্যানালাইসিস গুলো তোমাদের দেখতে হবে। যদি এই অ্যানালাইসিস গুলো তোমরা দেখতে বুঝতে না পারো, তাহলে আমাকে হাজারো বার প্রশ্ন করবা। ওকে মেঘা, এখন লেখে নিও না মামনি, আই উইল গিভ ইউ চান্স। কিন্তু তুমি যদি না বোঝো তাহলে এই লেখার কোনো অর্থ নাই। তুমি লিখতেছো, আমি আর একটা জিনিস বুঝাচ্ছি, তাহলে কিন্তু এটা যদি কখনো স্লিপ কাটে তাহলে তোমার জন্য অনেক ক্ষতি হয়ে যাবে। আমরা দেয়ার থেকে শুরু করি। এটা একটা অ্যাক্টিভ মুডে আছে। এটা যে অ্যাক্টিভ মুডে আছে তার প্রমাণ অলরেডি এখানে আছে। সেটা কি? এটি প্যাসিভ মুডেতে যদি থাকে আমরা ভার্ব দেখে চিনতে পারবো। তোমরা লক্ষ্য করো, যদিও এটি ইনফিনিটিভ, আর আমরা জানি যে টু এর পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তার মানে এই টু প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই দুটোকে আমরা একসাথে কি বলতেছি? ফুল ইনফিনিটিভ বলতেছি। ওকে, যদি এই টু এর পরে কখনোই সম্ভব নয়, কখনো যদি আমরা দেখি যে এই ভার্বটির V3 আছে, মানে পাস্ট পার্টিসিপল, আমাদের তখন বোঝা বাকি নাই এটি প্যাসিভ মোডে আছে। ক্লিয়ার? সো এটা যে অ্যাক্টিভ মোডে আছে এটা তার প্রমাণ। যদি কখনোই তোমরা এ ধরনের প্রশ্নের সম্মুখীন হও যে আচ্ছা বলো তো পূর্ণতা, দেয়ার আর লটস অফ থিংস টু ডু, এটা কোন মুডে আছে, তুমি তখন মুড চেনার জন্য তোমাকে এখন আমি বলতে বলিনি, শুধু তুমি আগে বোঝো। তখন তুমি ডান বামে কোনো দিকে না তাকায়া তুমি আগে ভার্বের দিকে তাকাবা যে ভার্ব কোথায়। এভরিবডি টেকনিকটা আগে ভালো করে মাথার মধ্যে নিয়ে নাও। তোমরা আগে ভার্ব খুঁজবে যে ওই সেন্টেন্সের মধ্যে ভার্ব কোথায়। ভার্ব, আমি ভার্বের চেহারা দেখে আমি বুঝে নিছি এটি অ্যাক্টিভ মোডে আছে। সেটা প্রেজেন্ট ফর্ম থাকুক আর প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে থাকুক, যেটাই থাকুক না কেন সেটা অ্যাক্টিভ মোডে আছে, কারণ সেটা তো আর পাস্ট পার্টিসিপল না। যদি পাস্ট পার্টিসিপল হয় তখনই আমার বোঝা বাকি নাই এটি প্যাসিভ মোডে আছে। সো পাস্ট পার্টিসিপল যে কোনো কারণেই সেটা হতে পারে। কোন কোন কারণে হতে পারে শুধু একটু শুনে রাখো, যে আমরা যদি কোনো সেন্টেন্সের মধ্যে বি দেখি, বি এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয় প্যাসিভ মোডে। হ্যাভিং এর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয় প্যাসিভ মোডে। বিং বিং বিইআইএনজি বিং, বিং এর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয় প্যাসিভ মোডে। এই একটা ভার্ব। আর একটা ভার্ব আমি লক্ষ্য করতেছি আর, তাহলে আর এর পরে যদি কোনো মূল ভার্ব থাকতো এবং সেই ভার্বটি যদি V3 হতো, তখন আমার বোঝা বাকি নাই এই সেন্টেন্সটি প্যাসিভ মোডে আছে। একটাও নাই। আমি এতগুলো কথা যে এখন বললাম সেটা কিন্তু একটাও মিল নাই। তখন আমার বোঝা আর বাকি নাই যে না এটি অ্যাক্টিভ মোডে আছে। এটা যে অ্যাক্টিভ মুড মানে অ্যাক্টিভ ভয়েস, তার আমি প্রমাণ দিলাম আগে প্রমাণ। আগে তুমি এটা আগে বোঝো, তারপরে আমি অ্যানালাইসিস করব। এটা না বুঝে আমি অ্যানালাইসিস করে তো আমার কোনো লাভ নেই। যাওয়া যাক। প্রথমত দেয়ার, এই দেয়ারটাকে আমরা বলতেছি ইন্ট্রোডাক্টরি। কি বলতেছি? ইন্ট্রোডাক্টরি। সো মাই ডিয়ার, ইন্ট্রোডাক্টরি এই শব্দটির অর্থ হলো সূচনামূলক। সূচনামূলক। তোমরা সূচিপত্র দেখো না তোমাদের ইংলিশ বইয়ের EFT প্রথমে দেখবা টেবিল অফ কন্টেন্টস। এই টেবিল অফ কন্টেন্টস হলো ইন্ট্রোডাক্টরি। এটা একটা সূচনা যে ফার্স্ট ইউনিটের নাম এটা, ফার্স্ট লেসনের নাম এটা, এটা এত থেকে এত পেজের মধ্যে আছে। তার মানে এটা একটা ইন্ট্রোডাক্টরি, এটা একটা সূচনা। ওকে, ওটা দেখলে যেমন আমি বুঝতে পারি, কিন্তু ওটার ভিতরে কিন্তু কিছু নাই, শুধুমাত্র সূচনা করে দেয় ওটা। সো এখানেও এই দেয়ারটা হলো ইন্ট্রোডাক্টরি দেয়া। তার মানে এটা কিন্তু কোনো সাবজেক্ট না। তোমরা হয়তো বলতে পারো স্যার এটা তো সেন্টেন্সের প্রথমে বসছে, আর আমরা তো জানি সেন্টেন্সের প্রথমে বসলে সেটা সাবজেক্ট হয়। খুবই ভালো বাবা, খুবই ভালো মা জননী, আপনি খুব ভালোই বুঝেছেন, তবে আসল জিনিসটা আপনি বুঝতে পারেননি, পাসতে পারেননি। রাজশাহীর ভাষায় আপনি বলছেন তাই বলছি, কিন্তু আপনি পাসতে পারেননি, আমি কি বলছি
মানে সেন্টেন্সের শুরুতে স্যার, আমি বসলেই যে বলতে চাই, সেন্টেন্সের শুরুতে বসলেই যে সেটি সাবজেক্ট হবে এমনটি নয়। তার মানে এটা, স্যার ইয়েস জেরিন, স্যার আমি বলতে চাই কেন দেয়ার সাবজেক্ট হলো না? দেয়ার কেন সাবজেক্ট হলো না? হ্যাঁ স্যার। ওকে, আই এম ট্রাইং টু গিভ ইউ প্রুভমেন্ট। আমি প্রুভমেন্টটা দিচ্ছি, জাস্ট লিসেন, শোনো। তাহলে সেন্টেন্সের শুরুতে বসলে যে সেটা সাবজেক্ট হবে এমনটি নয়। ওকে, এটা সেন্টেন্সের শুরুতে বসেছে তার মানে সূচনা করে দিয়েছে। সূচনা, আমি এটা বোঝানোর জন্য তোমাদের আরেকটি ছোট্ট কথা উদাহরণ দেই। ধরো তুমি ভ্যান ভ্যান চালাচ্ছ, ভ্যান চালাচ্ছ। এখন ভ্যানের এই যে 4 রাস্তার মোড় আছে না, প্রসাদপুরে হোক, আত্রাই হোক, সিরাজগঞ্জ হোক, পাবনা হোক, যখনই দেখবে উঁচু জায়গা থেকে একটা ভ্যান যখন নিচের দিকে যাওয়ার শুরু করে, দেখো ভ্যান কিন্তু চালানোর দরকার হয় না, শুধুমাত্র তুমি ব্রেক, ভ্যানের যে ব্রেক আছে এই ব্রেকটা ধরে রাখবা, দেখবে ভ্যান হোক, রিক্সা হোক, অটো হোক, এমনকি মোটর সাইকেল হোক, আস্তে আস্তে করে একা নিজে নিজেই কিন্তু নিচের দিকে নেমে চলে যাবে। শুধু তোমাকে ব্রেকটা ঠিক রাখতে হবে। সো আমি মনে করি এই ইন্ট্রোডাক্টরি কিন্তু সেরকম একটি জিনিস, এ নিজে নিজেই একটা জিনিস মানে শুরু করে দিচ্ছে, কিন্তু সে সাবজেক্ট নয়। সেটা যে সাবজেক্ট নয় তার প্রমাণ আমি তোমাদের দিচ্ছি, ওয়েট এন্ড সি। এরপরে আমরা একটা ভার দেখতেছি, সেই ভার্বটা হলো আর। ভার্বটা কি? আর। সো আর এর একটা পরিচয় আছে। আর এর পরিচয়টা হলো এটা একটা বিভার, এটা একটা বিভার। আমি দেখো এখানে লিখে রাখছি বিভার, এই যে বিভার, বিভার্বের মধ্যে রয়েছে এম, ইজ, আর, অজ, ওয়্যার। তার মানে আমি বুঝে নিলাম এটা একটা বিভার। এই বিভার্বটা কিন্তু দেয়ারের নয়, এই বিভার্বটা হলো লটস অফ থিংস, প্রচুর জিনিস। লটস অফ থিংস এর বাংলা হলো প্রচুর জিনিস, আর উপরে আমি লিখে রাখছি এটা হলো সাবজেক্ট। তার মানে এটা সাবজেক্ট নয়, সাবজেক্ট হলো লটস অফ থিংস। ক্লিয়ার? অর্থাৎ ইন্ট্রোডাক্টরি দেয়ার যুক্ত সেন্টেন্সে সাবজেক্ট থাকে ভার্বের পরে। কার পরে? এটা হলো ভার্ব, ঠিক তারপরে। আমি আবারও বলতেছি, ইন্ট্রোডাক্টরি দেয়ার যুক্ত সেন্টেন্সে সাবজেক্ট থাকে ভার্বের পরে। আমি বিশেষ দ্রষ্টব্যে লিখে রাখছি, দেখো ইন্ট্রোডাক্টরি দেয়ার কখনো কোনো বাক্যের সাবজেক্ট বা কর্তা হতে পারে না, কেননা ইন্ট্রোডাক্টরি দেয়ার যুক্ত বাক্যে সাবজেক্ট বা কর্তা থাকে বি, ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এর পরে। ক্লিয়ার? একেবারে এত সুন্দরভাবে আমি লিখে দিছি যে তোমরা শুধু বোঝো, আর এটা দেখলেই তোমাদের তখন মনে পড়ে যাবে। যদিও এখানে আবার বলছি, যদিও তা প্রশ্নবোধক বাক্য নয়। তাহলে তোমরা একটা জিনিস লক্ষ্য করো মাই ডিয়ার, আর কিন্তু সাবজেক্টের আগে আসছে, সাবজেক্টটা হলো লর্ডস অফ থিংস। তাহলে এই লর্ডস অফ থিংস এই সাবজেক্টের আগে যখন আমাদের ভার্ব আসে, আমাদের বোঝা বাকি নাই, সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। সেটা কি সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স। কিন্তু মাই ডিয়ার, এই সাবজেক্টের আগে ভার্ব আসা সত্ত্বেও দিস ইজ নট অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স, দিস ইজ কল অ্যাজ অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। কিপ ইন মাইন্ড ইট। এটাই তোমাদের বুঝতে হবে, এখানেই আমাদের টার্নিং পয়েন্ট টু আন্ডারস্ট্যান্ড, বোঝার এখানে গুরুত্বপূর্ণ জায়গা। যে আমরা সাধারণত ইন্টারোগেটিভ সেন্টেন্সে দেখি যে সাবজেক্টের আগে কিন্তু ভার্ব আসে, যেমন ডু ইউ নো, এম আই রাইটিং, আমি কি লিখিতেছি, ডু ইউ নো, তুমি কি চেনো, ডাজ ডাজ হি গো, সে কি যায়। তার মানে আমাদের বোঝা বাকি নাই যে সাবজেক্টের আগে যখন ভার বসে তখন সেটা ইন্টারোগেটিভ হয়ে যায়। অথচ দেখো এই সেন্টেন্সের শেষে কিন্তু আমি কোনো প্রশ্নবোধক চিহ্ন দেই নাই, কি দিয়েছি? ফুল স্টপ। ভালো করে বোঝো, ফুল স্টপ। তোমাদের যদি কখনো, আমি আগেই বলছি, ধৈর্য ছাড়া সেলিমস ইংলিশের ইংরেজি শেখা যাবে না। তোমাদের সবচেয়ে বড় মূলধন হলো তোমাদের ধৈর্য। যার ধৈর্য নাই, সেলিমস ইংলিশে তাদের ইংরেজি নাই। এখানে ইয়ার কি মারা ইংরেজি আমি শিখাবো না,
সো এখানে কিন্তু আমার দেওয়া উচিত ছিল প্রশ্নবোধক চিহ্ন, কিন্তু সেটা কিন্তু আমি দেইনি, আমি দিয়েছি ফুল স্টপ। তাহলে এখান থেকে আমার একটি জানার বিষয় আছে, ফুল স্টপটি কোথায় কোথায় বসে। তোমরা দেখো 5টা সেন্টেন্সের মধ্যে অ্যাসার্টিভে ফুল স্টপ বসে, ইম্পারেটিভে ফুল স্টপ বসে, অপটেটিভে ফুল স্টপ বসে, আর এক্সক্লেমেটরি শেষে ফুল স্টপ বসে। কিন্তু এক্সক্লেমেটরি ওয়ার্ডের পরে কিন্তু নোট অফ এক্সক্লেমেশন অর্থাৎ এক্সক্লেমেশন মার্ক বসে। এখানে কিন্তু 2টা পাংচুয়েশন বসে, এটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। আর প্রশ্নবোধক চিহ্ন বসে শুধুমাত্র ইন্টারোগেটিভ সেন্টেন্সে। তাহলে এই ফুল স্টপ দিয়ে আমি 5টা সেন্টেন্সের পাংচুয়েশন বসানোর নিয়মও তোমাদের জানাই দিলাম, শুধুমাত্র তোমাদের মাথাটা আমাকে দিয়ে দিতে হবে। ওখান থেকে ওয়াইফাই লাইন চালু করে দিতে হবে আমার সাথে। আমার বিশ্বাস যে অটোমেটিক্যালি আমি এখান থেকে ডাটা অ্যাক্সেস করব তোমাদের। ওকে মাই ডিয়ার, এবার যাওয়া যাক যে Sir, I have a question. হ্যাঁ, ইয়েস, কোশ্চেন প্লিজ। স্যার, যেখানে আপনি বললেন আর এর পরে কি যেন, আচ্ছা, থ্যাংক ইউ। আসলে আর হলো একটা বিভাগ, মানে আমি কি বুঝে নি। সেটা প্যাসিভ। হ্যাঁ, আবারও বলো, পূর্ণতা, প্রশ্নটা আবারও ক্লিয়ার করো। স্যার, আর এর পরে আপনি বললেন যে কি যেন বসলে সেটা প্যাসিভ ভয়েস বোঝা যাবে, ওইটা আমি আচ্ছা, বুঝতে পারি। ভেরি গুড। আর এর পরে যদি কখনো কোনো ভার্ব থাকতো, ওকে, যেমন আর ডান, ওকে, আর ইটেন, আর ফিনিশড, এখানে যদি আরেকটা মূল ভার্ব থাকতো তাহলে আমি বুঝে নিতাম যে এটি প্যাসিভ মুডে আছে। ক্লিয়ার? কিন্তু সেটা নাই, এই আর ছাড়া এখানে আর কোনো অন্য কোনো ভার্ব এখানে আপাতত নাই। অতএব এই আরটাকে নিয়ে আমার আরো কথা আছে, যেটা আমি পরে তোমাদের বুঝাইছি, যে বি ভার্ব মেইন ভার্ব হিসেবে কাজ করে, আবার বি ভার্ব ওয়ার্ক অ্যাজ অ্যান অক্সিলারি, এবং বি ভার্ব আবার সাহায্যকারী ক্রিয়া হিসেবে কাজ করে, সেটি আমি নিচে দিয়ে রাখছি। জাস্ট ওয়েট অ্যান্ড সি। লেটস অফ থিংস, এটাকে আমরা বলতেছি সাবজেক্ট। এবার আমরা দেখি এই সাবজেক্টটা কি, কাউন্টেবল নাউন। মাইন্ডেড, এটা হলো কাউন্টেবল নাউন, অর্থাৎ গণনাযোগ্য, যা গণনা করা যায়। লটস অফ থিংস, এই লটস অফ থিংস মানে জিনিসপত্র। আমার ঘরের মধ্যে 10টা বেঞ্চ থাকতে পারে, 5টা চেয়ার থাকতে পারে, এটা আমি গণনা করতে পারবো। যার কারণে এটা যে কাউন্টেবল নাউন্স, এই দেখো কাউন্টেবল নাউন্স, তার আরেকটা প্রমাণ হলো আর। তার আরেকটা প্রমাণ কি? আর। কারণ আনকাউন্টেবল নাউন্স অলওয়েজ, uncountable noun carries singular form, okay, takes singular verb. uncountable noun সর্বদা এক বচন ক্রিয়াকে গ্রহণ করে। uncountable noun সর্বদা uncountable noun সর্বদা সিঙ্গুলার ফর্ম। uncountable noun কখনোই প্লুরাল করা যাবে না। এই পানিকে তুমি কি ওয়াটার্স ব্যবহার করতে পারবা? মিল্ককে মিল্কস ব্যবহার করতে পারবা? ওয়েলকে ওয়েলস ব্যবহার করতে পারবা? কখনোই সম্ভব না। তার মানে এরা অলওয়েজ আনকাউন্টেবল, আবার এরা অলওয়েজ সিঙ্গুলার। ক্লিয়ার? অর্থাৎ আনকাউন্টেবল নাউনটাকে কখনো সিঙ্গুলার এবং প্লুরাল করা যাবে না, এটি অলওয়েজ সিঙ্গুলার, এবং এটি অলওয়েজ মাথায় রাখবা যে সিঙ্গুলার ভার্ব সে গ্রহণ করবে। আর যেহেতু এটা প্লুরাল অর্থাৎ লটস অফ থিংস, অর্থাৎ এখানে আমি দিয়ে রাখছি কাউন্টেবল নাউন, তার মানে একমাত্র এই কাউন্টেবল নাউনটাকেই আমরা সিঙ্গুলার, আবার এই কাউন্টেবল নাউনটাকেই আমরা প্লুরাল করতে পারি, এটি আমি বুঝাতে চেয়েছি। ওকে মাই ডিয়ার, এবার আমি চলে যাই টু ডু, এই ইনফিনিটিভ। সো আমি ইতিমধ্যে তোমাদের অবগত করেছি টু ডু হলো ফুল ইনফিনিটিভ। কি ইনফিনিটিভ? ফুল ইনফিনিটিভ। ওকে, এই ফুল ইনফিনিটিভ, এই ইনফিনিটিভ ইনফিনিটিভ এটা কিন্তু এর আবার বাপের নাম আছে। এই ইনফিনিটিভের বাপের নাম হলো নন ফাইনাইট ভার্ব। ইনফিনিটিভের বাপের নাম কি? নন ফাইনাইট ভার্ব। এই নন ফাইনাইট ভার্বের হলো 3টে সন্তান। কয়টা? 3টে সন্তান। সেটা ছেলে সন্তান হোক আর মেয়ে সন্তান হোক, সন্তান তো সন্তানই। সো নন ফাইনাইটের হলো 3টে সন্তান। প্রথম সন্তানের নাম হলো
পার্টিসিপল। দ্বিতীয় সন্তানের নাম হলো জিরান। তৃতীয় সন্তানের নাম হলো ইনফিনিটিভ। তার মানে এই ফুল ইনফিনিটিভ দিয়ে আমি তার বাপের নাম কিন্তু তোমাদের জানাই দিলাম যে ইনফিনিটিভের বাপের নাম হলো নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ ইনফিনিটিভ একটি নন ফাইনাইট ভার্ব। এই নন ফাইনাইট ভার্ব আবার তিন প্রকার। একটা হলো পার্টিসিপল। এই পার্টিসিপল আবার তিন প্রকার। এটা অ্যানালাইসিস করতে গেলে অনেক বড় হয়ে যেত, ওকে। তারপরও আমি মুখে বলে দিচ্ছি যে পার্টিসিপল হলো তিন প্রকার। একটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, দুই নম্বর পাস্ট পার্টিসিপল, আর তিন নম্বর হলো পারফেক্ট পার্টিসিপল। তোমরা অনেকে জানো, শুধু আমার সাথে ঠোঁট মিলালেই হয়ে যাবে। তাহলে পার্টিসিপল কয় প্রকার? তিন প্রকার। একটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, দুই নম্বর হলো ফার্স্ট পার্টিসিপল, আর তিন নম্বর হলো পারফেক্ট পার্টিসিপল। জিরান্ডের কোনো ক্লাসিফিকেশন নাই, জিরান্ড এখনো বিয়ে শাদী করে নাই, ওকে। এবং ইনফিনিটিভ, এটা বিয়ে শাদী করছে, এর বাচ্চা আছে দুইটা। একটা হলো ফুল ইনফিনিটিভ, আর আরেকটা হলো বেয়ার ইনফিনিটিভ। এই যে বেয়ার ইনফিনিটিভ। তারপরে ইনফিনিটিভের ছেলে মেয়ে কয়জন? একটি ছেলে একটি মেয়ে, সুখে সংসার, তার নাম হলো ইনফিনিটিভ। এটার হলো দুই প্রকার। ইনফিনিটিভ কয় প্রকার? দুই প্রকার। একটা হলো ফুল ইনফিনিটিভ, আর একটা হলো বেয়ার ইনফিনিটিভ, ওকে। এবার আমি সেকেন্ড কন্ডিশনে চলে যাই। দেয়ার এর পর থেকে শুরু করে ইনফিনিটিভ এর পূর্ব পর্যন্ত কোনো পরিবর্তন হবে না। আমরা যখন প্যাসিভ ভয়েস করব, সেরকমই আমরা প্যাসিভ ভয়েস এখানে একটু দেখাচ্ছি যে দেয়ার আর লটস অফ থিংস, এর কিন্তু কোনো পরিবর্তন করি নাই। এবার আমি চলে যাব অ্যাক্টিভ মোডে। দেয়ার আর লটস অফ থিংস টু ডু। সো মাই ডিয়ার, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে আমরা প্রথম যে জিনিসটি প্যাসিভে নিয়ে আসি সেটা হলো অ্যাক্টিভের অবজেক্ট, প্যাসিভে আমি সাবজেক্ট হিসেবে নিয়ে আসি। কিন্তু তোমরা দেখো এটি একটি ব্যতিক্রম ধর্মী একটি সেন্টেন্স, অ্যাক্টিভ মুড গ্রহণ করে বসে আছে, যার কোনো অবজেক্টই নাই। এর কি অবজেক্ট আছে? যার অবজেক্ট নাই, যেহেতু অবজেক্ট নাই, সেহেতু আমরা এই যে প্রথম যে অংশটুকু আছে এটি দিয়ে আমরা কাজ চালাবো। যার কারণে এখানে আমি লিখে রাখছি দেয়ারের পর থেকে শুরু করে ইনফিনিটিভ এর পূর্ব পর্যন্ত কোনো পরিবর্তন হবে না। তার মানে ইনফিনিটিভ মানে কি? টু। এই টু থেকে শেষ পর্যন্ত এটা হলো ইনফিনিটিভ। এর পূর্ব পর্যন্ত মানে দেয়ার আর লটস অফ থিংস। দেখো, দেয়ার আর লটস অফ থিংস, এটাকে আমি নিয়ে আসলাম। আনার পরে এখন তো আমাদের একটি ভার্ব আনার কথা, তাই না? একটি ভার্ব নিয়ে আসি। কিন্তু মাই ডিয়ার, এখানে যে ভার্ব নিয়ে আসবো এরকম কোনো সিচুয়েশন এখানে নাই। ভার্ব আনার কোনো সিচুয়েশনই নাই। যার কারণে আমরা এই যে ইনফিনিটিভ ছিল, এই ইনফিনিটিভের মাঝখানে অতিরিক্ত একটা বি বসায় দেবো। কি বসায় দেবো? বি। এখানে একটা জিনিস একটু জানায় রাখি, আমি বি কেন বসাবো স্যার? এই বিটাকে বসাবো, এখানে আমি উপরে লিখে রাখছি বি ইজ অ্যান ইরেগুলার ভার্ব। এটা একটা ইরেগুলার ভার্ব। আচ্ছা, এবং এই বির কিন্তু তিনটা ফর্ম তোমাদের জানা দরকার, ফরজ। না জানলে তোমাদের মানে কবিরা গুনাহ হয়ে যাবে, সগিরা না। আমাদের ধর্মে কবিরা গুনাহ মানে বড় গুনাহ, আর সগিরা গুনাহ মানে ছোট গুনাহ। আর পূর্ণতা, মাঝে মাঝে তোমাদের ধর্মেরও দুই একটা জিনিস আমাকে শিখায়ও, না হলে আমি লেকচার দিতে গেলে সময় মতো যদি আমি ওই কথাগুলো আমার শিক্ষার্থীকে না বুঝাতে পারি, তাহলে শিক্ষার্থীরা কিন্তু আমার কথা পাসতে পারবে না। তোমরা বলছো তাই আমি বলছি, ওকে। এটা রাষ্ট্রের ভাষা বললাম। যাই হোক, তাহলে এই বির তিনটা ফর্ম আজকে থেকে তোমরা মাথায় রাখবা, আমি বুঝিয়ে দিচ্ছি। সেটা হলো ভি, এটা একটা প্রেজেন্ট ফর্ম। বিং, এটা হলো কন্টিনিউয়াস ফর্ম। আর বিন হলো ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তাহলে তোমরা আমাকে একটা প্রশ্ন করতে পারো, স্যার তাহলে বির পাস্ট ফর্ম কি? বির কোনো পাস্ট ফর্ম নাই। ক্লিয়ার? বির কোনো পাস্ট ফর্ম নাই। এর আছে শুধুমাত্র তিনটি ফর্ম। একটা হলো বি নিজে একটা প্রেজেন্ট ফর্ম, এর একটা কন্টিনিউয়াস ফর্ম আছে বিং, আর এর B3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম হলো বিন। তাহলে আমরা এই বিটা বসানোর কারণেই
দেখো মূল ভার্বের কি হয়ে গেছে V3, এটা আগে ছিল কি ডু, কি ছিল ডু। এই বি দেওয়ার কারণে, বি ব্যবহার করার কারণে এটা আর ডু নাই, এটা হয়ে গেছে ডান। কি হয়ে গেছে ডান। তার মানে এইটুক তুমি এখন চিন্তা করো, এইটুক আমি এইটাকে একটা অন্য কালার দিয়ে দেখি, দেখো টু বি ডান, এইটুক শুধুমাত্র প্যাসিভ মুড আমরা করেছি, বাদ বাকি কিন্তু এটা অ্যাক্টিভই আছে, এটার কোনো পরিবর্তন করছি? দেয়ার আর লটস অফ থিংস। এই এই ধরনের জিনিসই তোমাদের ভার্সিটি অ্যাডমিশনে দিয়ে রাখবে, আর তখন তোমাদের মাথার চুল উঠে যাবে, কার মাথায় কত চুল আছে, কে কোন শ্যাম্পু ব্যবহার করে, সানসিলিক, অল ক্লিয়ার, নাকি সার্ফ এক্সেল, নাকি হারপিক, ওটা দেখার সময় নাই। ওকে, মানে তোমাদের মাথার চুল উঠে যাবে, হায় রে সর্বনাশ, আমি তো ভয়েস করছি সেটা হলো অ্যাক্টিভের অবজেক্ট, প্যাসিভে সাবজেক্ট, কিন্তু তুমি এখানে অবজেক্ট তো খুঁজেই পাবা না। হ্যাঁ বলো। স্যার এখানে হচ্ছে বি কন্টিনিউয়াস ফ্রম বিং এবং পারফেক্ট ফ্রম বিন আছে, ওই দুটো দিলাম না কেন, খালি বিন কেন? পাস্ট পার্টিসিপল ফ্রম, সরি 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 স্যার, এটা হলো পাস্ট পার্টিসিপল স্যার ফ্রম। ওই বিং অথবা আচ্ছা, এই বিংটা আমরা এমনও কিছু ভয়েস আমরা তোমাদের করাবো, যেমন দা হাউস ইজ মানে বিল্ডিং, তখন আমরা কিন্তু বলবো দা হাউস ইজ বিং বিল্ট, এই তখনই আমাদের এই বিং দরকার হবে, বিং। আর এই মুহূর্তে বি দরকার হয়েছে, দেখো এই মুহূর্তে আমি বিটা কিন্তু এখানে বসাইছি, বির পরে মূল ভার্বে V3, আর এই বিনটা আমি ব্যবহার করব কখন, যখনই দেখবা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গুলো আসবে, the work has been done, has been done, তখনই আমার এই বিনের দরকার হবে। ক্লিয়ার? অর্থাৎ আমি তো এখন বি ব্যবহার করতেছি, আর এই বিং দরকার হবে যখনই আমি কোনো কন্টিনিউয়াস প্যাসিভে চলে যাব, তখনই অতিরিক্ত আমার বিং যোগ করা লাগবে। ওকে, যেমন দা ওয়ার্ক ইজ বিং ডান বাই পূর্ণতা, ইজ বিং, বিং বিং, এই যে তখন এই বিং আমার লাগবে। আবার দা ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই মুটু বাবু বাসার, মুটু বাবু বাসার, তাহলে তখনই কিন্তু আমার এই বিন লাগবে। সো শুধুমাত্র এই বির তিনটা ফর্ম তোমাদের মাথায় রাখা ফরজ, কম্পালসারি। সো এবার আমি দেখাচ্ছি, তাহলে এই যে অ্যাক্টিভ মুডে যে সেন্টেন্সটি ছিল, দেয়ার আর লটস অফ থিংস টু ডু, তার প্যাসিভ আমি কি করলাম, ইনফিনিটিভের আগ পর্যন্ত আমি নিয়ে আসব, কোনো পরিবর্তন করব না। করার পরে এই ইনফিনিটিভের টুর পরে এবং মূল ভার্ব ডুর আগে, আমি আবারও বলতেছি, ইনফিনিটিভ টুর পরে এবং মূল ভার্ব ডুর আগে আমি অতিরিক্ত একটা কি দেব, বি। আর আমি যখনই বি দেব তখনই এই ডু আর থাকবে না, এই ডু হয়ে যাবে ডান। যার কারণেই অলরেডি একটা রুল আছে যে বির পরে প্যাসিভ মুডে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। কি বললাম? বির পরে প্যাসিভ মুডে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। এবার বি অ্যাজ অ্যান মেইন ভার্ব, এই বিটা মেইন ভার্ব হিসেবে কখন বসে আমরা তার চেহারাটা একটু দেখে নেই। বিচ, আমরা জানি ভিস মানে উদাহরণ, এক্সাম্পল, এটা আরো আধুনিক ওয়ার্ড, যেমন উদাহরণ, এক্সাম্পল, এই সবটাই এই ভিচ, টেনশন নাই। স্যার স্যার আই হ্যাভ আ কোশ্চেন। ইয়েস, কোশ্চেন প্লিজ। স্যার ভিজের কি কোনো মানে ফুল ফর্ম আছে নাকি এটাই? না না, এটি তো আমি দেখি, দেয়ার ইজ নো ফুল ফর্ম অফ ভিজ, দিস ইজ দ্য ল্যাটিন ওয়ার্ড। ল্যাটিন ওয়ার্ডটা একসময় ল্যাটিনরা সারা পৃথিবী দখল করেছে, এখন দখল যেমন ইংরেজি করতেছে। দেখবা 100 বছর পরে যখন শিক্ষার্থীকে বোঝানো হবে তখন বলবে এটা একটা ইংলিশ ওয়ার্ড, ওকে এটি ইংলিশ ওয়ার্ড থেকে এসেছে। তখন ছাত্রছাত্রীরা জিজ্ঞাসা করবে স্যার ইংলিশ ওয়ার্ডটা কি? তখন শিক্ষকরা সেই 100 বছরে, তখন আমি তুমি কেউই থাকবো না, তখনকার শিক্ষকরা তাদের শিক্ষার্থীকে বুঝাবে বাবা এক সময় ইংরেজি সারা পৃথিবী, ইংরেজি ভাষা দিয়ে সারা পৃথিবী চলতো, এই তখন ইংরেজিরা এই ভাষাটা ব্যবহার করছে, ওখান থেকেই আমাদের এই ভাষাতে এসেছে, এভাবে তখন তারা বুঝবে। আর এখন আমি তোমাদের কি বুঝাচ্ছি, আমি বুঝাচ্ছি বাবা সোনা জান আমার রে, এটা একটা ল্যাটিন ওয়ার্ড থেকে এসেছে। তাহলে ল্যাটিনটা কি?
এটা তো তুমি জানো না, এই জন্য তোমাকে ইংলিশ হিস্ট্রি লিটারেচার তোমাকে পড়তে হবে। যাই হোক, সেটা তোমরা ইউনিভার্সিটিতে পড়ে নিও, আমি তো পড়ে এসেছি, আমি পড়ে তোমাদের পড়াচ্ছি। সো তোমাদের এখন না পড়লেও চলবে, আপাতত ভয়েস করো। তাহলে এই ভিসটা হলো একটা ল্যাটিন ওয়ার্ড, এটার বাংলা অর্থ হলো উদাহরণ, আর ইংরেজি হলো এক্সাম্পল। শেষ, কেল্লা ফতে। এবার হি ইজ ভেরি রিচ, এখানে ইজটা হলো মেইন ভার্ব। দ্য ফুড ইজ সো গুড ইন ইটালি, ইটালির খাদ্য খুবই ভালো, ভেজাল নাই বাংলাদেশের মতন। ওকে, তাহলে এই যে ইজ আর এই সেন্টেন্সের ইজ, এই দুইটা হলো বি ভার্ব। এই বি ভার্বটা আবার মেইন ভার্ব হিসেবে কাজ করছে। লক্ষ্য করো, বি ভার্ব কিন্তু এটা কি ভার্ব হিসেবে কাজ করছে, লক্ষ্য করো, এটা মেইন ভার্ব হিসেবে কাজ করছে, মেইন ভার্ব। তার প্রমাণ কি? আমি যদি এখন প্রমাণ চাই, তাহলে কে প্রমাণ দিতে পারবে এটা যে মেইন ভার্ব? এক কথায় কে প্রমাণ দিতে পারবে? হাত তোলো, রেজ ইউর হ্যান্ড। আমি হাত চাইছি, আমি তোমাদের পা চাইনি, আমি বলছি হাত তোলো, তার মানে কেউ হাত তুলতেছে না, আমার বোঝা বাকি নাই, একটু পরে তারা পা তুলবে, কারণ হাতের বিপরীত কি? পা। তাহলে এভাবে যদি তোমাদের লার্নিং সিস্টেমটা হয়ে থাকে, যে টিচার যখন কোনো প্রশ্ন করে, সে প্রশ্নের উত্তর যদি তোমরা না দিতে পারো, এটার ব্যর্থতা পুরোটাই কিন্তু টিচারের দিকে আসে। কিপ ইন মাইন্ড ইট। এই জন্য ব্রেন যদি খাটাতে হয়, ভালো মতে খাটাও, আর যদি পড়ার ইচ্ছে না থাকে, তাহলে পড়া এখন থেকে বাদ দিয়ে দাও। ওকে, ফয়সাল হাত উঠাইছে, এস এম ফয়সাল, আই ওয়ান্ট টু গিভ ইউ চান্স, আমি তোমাকে সুযোগ দিতে চাই, বলো। থ্যাংক ইউ স্যার ফর গিভিং দ্য চান্স। স্যার আমি মনে করি যে এখানে তো মানে বি ছাড়া অন্য কোনো ভার্বটা নেই, তাহলে স্যার এখানে বি হলো মেইন ভার্ব। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ফয়সালের জন্য আমি করতালি দিচ্ছি, তোমাদের করতালি না দিলেও চলবে। এটাকে বলে মেধা। মাই ডিয়ার, আমি তোমাদের আগেই বলছি, স্বপ্ন দেখতেছো ডাক্তার হব, ডাক্তার হওয়ার আগে তো তুমি নিজেই তো পেশেন্টের বসে আছো। আরে মিয়া, নিজের আগে ট্রিটমেন্ট করো, নিজের ট্রিটমেন্ট না করে তুমি ডাক্তার হতে যাচ্ছ নাকি? যারা ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, খালি স্বপ্ন বেডের উপর দেখলে হবে না, স্বপ্ন দেখার জন্য কাজ করতে হবে। মেধা তৈরি করো, মেধা তৈরি না করে মাঠে নেমো না। মাঠে নামে গেলে কিন্তু খেলার আগে, মানে খেলা শুরু হওয়ার আগেই তুমি কিন্তু পরাজয় বরণ করবা, শুরু হওয়ার আগেই। যদিও বাংলাদেশ 5 উইকেটে গতকাল জয় হয়েছে, ওয়েলকাম। ওকে, মাঝে মাঝে ক্রিকেট খেলা তোমরা দেখো। তাহলে মাই ডিয়ার, আমি একমত, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী এস এম ফয়সাল, সুন্দর একটি নাম, কামও সুন্দর। এই বি ভার্ব মানে এই ইজ ছাড়া উক্ত সেন্টেন্সে আর কোনো ভার্ব নাই। যদি প্রমাণ চাও তাহলে আমি প্রমাণ দিয়ে দিচ্ছি এট এ গ্লান্স। এই হিটা হলো একটা প্রোনাউন, এটা হলো পার্সোনাল প্রোনাউন, এটার এই পার্সোনাল প্রোনাউন, বাট এটা নমিনেটিভ ফর্ম মানে সাবজেক্টিভ ফর্ম, এবং ইজ বাদ দিয়ে দাও, ইজ তো মেইন ভার্ব হিসেবে আছে। এবার দেখো ভেরি, এটা একটা অ্যাডভার্ব, এই অ্যাডভার্ব অফ ম্যানার। ওকে, এটা ভেরি। সো রিচ, এটা একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, কোয়ান্টিটি না কোয়ালিটি। এই জন্য আমাদের প্রচুর পরিমাণে জানতে হবে। এবার দেখো দাটা কি? একটা আর্টিকেল, এটা হলো ডিফিনাইট আর্টিকেল। এই ফুডটা কি? একটা নাউন, এটা একটা কমন নাউন। ওকে, একটা কমন নাউন। এবার সো, এটা একটা অ্যাডভার্ব, সো একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ ডিগ্রি, অ্যাডভার্ব অফ ডিগ্রি। এবার গুডটা কি? পিওর অ্যাডজেক্টিভ। ইনটা কি? একটা প্রিপোজিশন, এটা একটা সিম্পল প্রিপোজিশন। ইটালি কি? একটা প্রপার নাউন, প্রপার নাউন। সো মাই ডিয়ার, এদের লারি ভুরি আমি সব বের করে দিলাম। এভাবে তোমাকে শিখতে হবে, এভাবে তুমি শেখো, ইংরেজি তোমার পিছে ঘুরবে। আর তুমি এমন ভাবে ইংরেজি ক্লাস 6-এ পড়ছো, 5-এ পড়ছো, 6-এ পড়ছো, 7-এ পড়তেছো, 8-এ পড়বা, 9-এ পড়বা, 10-এ পড়বা, এভাবে যদি তুমি খালি ইংরেজি পড়তেই থাকো, তাহলে আমার প্রশ্ন, ইংরেজি জানবা কবে?